তো আমরা থার্ড ক্লাসে চলে আসছি। প্রথম ক্লাসটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ছিল, সেকেন্ডটা একটু শর্ট ছিল, তাই তো 19 মিনিটের মেবি ভিডিও ছিল। তো এটা আমার একটু আর্জেন্সির কারণে আমার যাওয়া লাগছিল। এরপরে আমরা আসি সেকেন্ড ভিডিওতে। আমার যদ্দূর মনে আছে আমি তিনটা সূত্রের ডেরিভেশন করাইছিলাম, তাই না? লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়ালস টু ওয়ান। এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা হলো লন এ। আর লন ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটা ইকুয়ালস টু কত? ওয়ান। এখন আমরা করব হলো 4 নাম্বার প্রুফটা। অ্যান্ড আমি বলছিলাম যে 3 আর 4 একটু আমাদের উল্টে গেছিলো, তাই তো? তো যাই হোক, 3 বলো আর 4 বলো আর বাদ বাকি যে কয়টাই বলো, এগুলা প্রুফ করার জন্য আমার দ্বিপদী বিস্তৃতিটা একটু লাগবে। আমার দ্বিপদী বিস্তৃতি লাগবে একটু। দেখো, আমরা দ্বিপদী বিস্তৃতি পড়ছিলাম, দেখো তো 2 ধরনের পড়ছিলাম, এ প্লাস এক্সের পাওয়ার এন, আরেকটা হলো 1 প্লাস এক্সের পাওয়ার এন। এ প্লাস এক্সের পাওয়ার কত? এন। দ্বিপদী বিস্তৃতি মানে কি, দুইটা পদ আছে এ এবং এক্স, তার একটা পাওয়ার আছে যেটা হলো এন, অ্যান্ড এটা আমরা ভেঙে দিতেছি। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার আমরা ভাঙি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত? বি স্কোয়ার। এ প্লাস বি হোল কিউবরে আমরা ভাঙি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সিমিলারলি দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে এই যে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো আসছে কই থেকে? দ্বিপদী বিস্তৃতি থেকে কিন্তু আসছে। এখন আমি সূত্রটা একটু ফার্স্টে বলে দিই তোমাদের, কারণ আমাদের একটু পরেই লাগবে। এ প্লাস এক্সের পাওয়ার এন, এটা ভাঙার নিয়ম হলো প্রথমে আসবে এন সি জিরো, তারপরে আসবে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার জিরো। এন সি জিরো দিয়ে স্টার্ট হবে, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ দিয়ে স্টার্ট হবে, সর্বোচ্চ পাওয়ার হইতে পারে এন। পরেরটার পাওয়ার সর্বনিম্ন দিয়ে শুরু হবে, সর্বনিম্ন হইতে পারে জিরো। এরপর দেখো এনসি জিরোর পর এনসি ওয়ান, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ ছিল, সেটা এখন এক কমবে, আর পরেরটার পাওয়ার সর্বনিম্ন ছিল, এটা এক বাড়বে। অর্থাৎ প্রথমটার পাওয়ার যেটা সর্বোচ্চ ছিল সেটা এক করে কমতে থাকবে, পরেরটার পাওয়ার এক করে বাড়তে থাকবে। তার মানে এরপরে আসবে এনসি টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এর পাওয়ার টু প্লাস ডট ডট ডট। ঠিক আছে? এভাবে করে লাস্টে থাকবে কি, লাস্টে আসবে হলো এন সি এন, প্রথমটার পাওয়ার কমতে 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 এন মাইনাস এন মানে জিরো হয়ে যাবে, পরেরটার পাওয়ার বাড়তে বাড়তে সর্বোচ্চ এন হয়ে যাবে। আর যদি ওয়ান প্লাস এক্সের পাওয়ার এন থাকে, এটাও সেমভাবেই করা যায়। এন সি জিরো, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, প্রথমে আছে ওয়ান, তো ওয়ানের পাওয়ার এন, পরেরটার পাওয়ার সর্বনিম্ন, এইভাবে আগানো যায়। অথবা আরেকটা সিম্পল মেথড আছে, ওয়ান প্লাস এক্সের পাওয়ার এন, এটা থাকে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তার সাথে এক্স কিউব, এইভাবে করে আগাইতে থাকবে। ঠিক আছে? অবভিয়াসলি এটা আসছে কই থেকে? এনসি ওয়ান এনসি টু এগুলোরে ভেঙেই আসছে, কিন্তু বুঝা গেছে কথা? ওয়ান প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, পরেরটা এইভাবে আগাইতে থাকবে। ঠিক আছে? তো এটা আমি কেন পড়লাম? এটা পড়লাম মেইনলি হলো আমার সূত্রের প্রতিপাদন করার জন্য। আমার 4 নাম্বার সূত্রটা কি ছিল দেখো তো? 4 নাম্বারটা ছিল হলো লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে? এটাই তো? হ্যাঁ, এটা সমান ছিল এন। তো আমরা এইটার ক্ষেত্রে প্রথম লাইনে যদি লিমিট বসাতে চাই হবে না, দেখা যাবে যে অসংজ্ঞায়িত চলে আসতেছে। তো আমরা ফার্স্টে উপরে দেখো দ্বিপদী বিস্তৃতি ভেঙে দিব, এক্স টেন্স টু জিরো, উপরে দেখো এক্সের পাওয়ার ওয়ান প্লাস এক্সের পাওয়ার এন আসবে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এইভাবে আগাইতে থাকবে। ঠিক আছে? আর এখানে দেখো একটা মাইনাস ওয়ান আছে, এটা কিন্তু বিস্তৃতির ওয়ান না, এটা কিন্তু বিস্তৃতির মাইনাস ওয়ান না, এটা কিন্তু আলাদাভাবেই আছে। বিস্তৃতি তো আমরা নর্মালি লিখছি, আর একদম টোটালি নিচে ছিল এক্স। ঠিক আছে? এখন দেখো উপরে দেখো ওয়ান এবং ওয়ান কাটা যায়, এদিকে ওয়ান এদিকে ওয়ান কাটা যায়, তাহলে কি থাকে? লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো,
nx n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার এগুলো থাকবে। এখন আমি যে কাজটা করব, উপরে এক্স কমন নেব। উপরে যদি আমি এক্স কমন নেই তাহলে কি থাকে দেখো, n প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। প্রথমটার ক্ষেত্রে এক্স কমন গেছে, পরেরটা এক্স কমন গেলে একটা এক্স থেকে যাবে, প্লাস বাদ বাকিগুলা, ঠিক আছে। আর একদম নিচে আমার কি ছিল, এক্স ছিল, ঠিক আছে। আচ্ছা, নিচে হইল এক্স ছিল। এখন দেখো আমার উপরে এবং নিচে এক্স কাটা যায়, এবং যখনই দেখবা যে উপরে নিচে এক্স কাটা গেছে, লিমিট বসানোর সময় চলে আসছে। লিমিট বসায় দাও। প্রথমে আছে হলো এন, তো এখানে আমি এক্স টেন্স টু জিরো, মানে এক্স এর জায়গায় জিরো বসাইতেছি, তো এন তো এন এর মতোই থাকবে। তারপরেরটা চিন্তা করো, এন ইন্টু এন মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল, এক্স এর জায়গায় জিরো, তার মানে পুরোটা হয়ে যাবে জিরো। তারপরেরটাও হবে জিরো, কারণ বাদ বাকি সবগুলোই তো এক্স আছে। এটা এক্স আছে, পরেরটা এক্স স্কোয়ার থাকবে, পরেরটা এক্স কিউব থাকবে, বাদ বাকি সবগুলাই কিন্তু আমার কি থাকবে, এক্স থাকবে। তো সবগুলো জিরো হয়ে যাবে, অ্যান্সার আসবে কত, এন। তার মানে প্রুফড। লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, এন। এরপরে 5 নাম্বার, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স এর পাওয়ার ওয়ান বাই এক্স, ওয়ান প্লাস এক্স এর পাওয়ার, ধরো এমন হইতেছে কেন লেখা আজকে, ওয়ান বাই এক্স। এটা ইকুয়ালস টু প্রুফ করতে হবে কত, ই। এটা ইকুয়ালস টু প্রুফ করতে হবে হলো ই, ঠিক আছে। সিমিলার আরেকটা আছে, ওটা তো আমি যাইতেছি। আচ্ছা দেখো, এখন যে কাজটা আমি করব, এটারও দ্বিপদী বিস্তৃতি ভেঙে দিব, ঠিক আছে। এইটারও আমি দ্বিপদী বিস্তৃতি ভাঙতেছি। তাহলে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এন, এখানে এন এর কাজটা কি করতেছে, এন এর কাজটা করতেছে ওয়ান বাই এক্স, ঠিক আছে। তাহলে সূত্র দাও, ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এন, সরি ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এন, সূত্র হলো ওয়ান প্লাস এন এক্স, এই হলো এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো, এখানে তো এক্স কাটা যায়, তো এখানে কি থাকে দেখো তো, লিমিট এক্স টেন্স টু জিরো, ফার্স্টে থাকে ওয়ান, তারপর থাকে দেখো এখানে কাটাকাটি করে ওয়ান, কাটাকাটি করে কত থাকে, ওয়ান থাকে, প্লাস এক আর একে দুই লিখবো না আপাতত, কারণ আছে। এখানে দেখো ওয়ান বাই এক্স, আর এখানে কত, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, লসাগু করে দাও। ওয়ান বাই এক্স থাকলো, এখানে লসাগু হইলো এক্স, তাহলে উপরে আসবে ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে। নিচে টু ফ্যাক্টোরিয়াল ছিল, আর এখানে হইলো এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। আচ্ছা, তাহলে কি থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস ওয়ান প্লাস, দেখো এটা দেখো ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এক্স, উপরে গুণ দাও, ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স থাকবে, নিচে এক্স ইন্টু এক্স কত, এক্স স্কোয়ার। এদিকে নিচের যে টু ফ্যাক্টোরিয়াল আছে, এটা উপরে গেলে উল্টাবে, ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, তার সাথে কিন্তু আমার এক্স স্কোয়ার আছে, প্লাস ডট ডট ডট। এখন বুঝো, আমার এক্স স্কোয়ার কাটা যায়। তাহলে দেখো এখন কি থাকে, থাকে হলো লিমিট x tends to 0, 1 plus 1 plus এখানে থাকে 1 minus x by 2 factorial plus dot dot dot, ঠিক আছে। এখন দেখো, আমি যদি লিমিটটা বসায় দিই, তার মানে ফার্স্টে থাকবে 1, তারপরেও থাকবে 1, তারপরে থাকবে কত, x এর জায়গায় 0 বসাইলে 1 minus 0 তো কত, 1, তার মানে 1 by 2 factorial, ঠিক আছে। 1 by কত, 2 ফ্যাক্টোরিয়াল। এখন কথা বুঝি, এটা তো আসলো। এখন এই জিনিসটারে দেখো, আমি এরকম বলতে পারি কিনা, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল বলা যায়,
1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তো 1 রে তো পরের সেকেন্ড 1টারে তো আমি 1/1 বলতেই পারি। আর তারপরে থাকে 1/2 ফ্যাক্টোরিয়াল। অবভিয়াসলি গেস করতে পারতেছো মনে হয়, তারপরেরটা আসবে 1/3 ফ্যাক্টোরিয়াল। এখন এটা লিখে আমার লাভ কি হলো? অবভিয়াসলি লাভ কি হলো একটু দেখো। আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারা পড়ছিলাম না, 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস কত x² বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এখন x এর জায়গায় যদি আমি 1 বসাই, ই টু দি পাওয়ার 1 সমান আসবে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 এর স্কোয়ার মানে 1, 1/2 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এখন একটু নোটিস করো, ই টু দি পাওয়ার কার ধারা? 1 এর ধারা। এই যা এটা কার সাথে মিললো? 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল কার সাথে মিলতেছে? ই টু দি পাওয়ার 1 এর ধারা। তার মানে এইটার লিখতে পারবো ই টু দি পাওয়ার 1, তার মানে কত? ই। তার মানে কত? ই। দেখো বোঝা যাইতেছে কিনা, দেখা যায় বোর্ডে? যায়। ওকে, ক্লিয়ার। আমরা নেক্সট চলে আসি 6 নাম্বার। লিমিট x tends to infinity 1 প্লাস 1/x তার পাওয়ার x। এখন এইটা বোঝার জন্য আমার আগে একটা জিনিস বোঝা লাগবে, সেটা হলো ইনফিনিটি লিমিট কাকে বলে। দেখি কোনটা? ইনফিনিটি লিমিট। অ্যান্ড ইনফিনিটি লিমিটের ক্ষেত্রে কাজ কিভাবে হয়? ইনফিনিটি লিমিট দিয়ে আমাদের কিছু ম্যাথও আছে, ঠিক আছে? ওইটা ম্যাথ যখন করতে যাব তখন দেখব। বাট আপাতত বুঝি যে ইনফিনিটি লিমিট দিয়ে কাজ কিভাবে হয়। আচ্ছা, এখন ফার্স্টে বুঝো। আচ্ছা না থাক, দুটো জিনিস আপনার কেমন লাগতেছে, থাক এমনি থাক। আচ্ছা, যেটা যাই বলতেছিলাম, ইনফিনিটি লিমিট কাকে বলে বা ইনফিনিটি লিমিটের ক্ষেত্রে কাজটা কিভাবে হয় একটু দেখো। ধরো আমি তোমারে বললাম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি মানে হলো x এর মান বৃদ্ধি পাইতে 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 অসীমের দিকে ধাবিত হইতেছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন এই টাইপের লিমিটের ক্ষেত্রে অ্যান্সার কিভাবে বের করতে হয়? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x, এই জিনিসটা আমরা একটু বের করতে চাইতেছি। অর্থাৎ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত আসবে? এখন বুঝো 1/x, একটু দেখো 1/x, x এর জায়গায় যদি আমি 10 ধরি, 1/10 কত? 0.1। x এর জায়গায় যদি আমি 100 ধরি, এটা আসবে কত? 0.01। x এর জায়গায় যদি আমি 1000 ধরি, এটা আসবে কত? 0.001। তার মানে একটা জিনিস বুঝো, আমি এখানে নিচের যে x এর ভ্যালুটা, এটা যত বাড়াইতেছি আমার মেইন ফাংশনের ভ্যালুটা তত কি হইতেছে? কমতেছে না? দেখো তো জিনিসটা বোঝা যায়। x এর মানটা আমি যত বৃদ্ধি করতেছি, কি বললাম? x এর মান যত বৃদ্ধি পায় 1/x এর মান তত কি পায়? হ্রাস পায়। তার মানে চিন্তা করো, x এর মানটা যত বাড়তেছে 1/x ওভারঅল মানটা তত কমতেছে। তার মানে চিন্তা করো, x এর মানটা এখানে বাড়তে বাড়তে যদি অসীমের দিকে চলে যায়, ফাংশনের মানটা কমতে কমতে তখন কার দিকে চলে যাবে? জিরোর দিকে চলে যাবে। একটা জিনিস মাথায় রাখবা, যেটা লিমিটে আমরা এর আগেও পড়ছি, যে এক্স এর ভ্যালু জীবনেও কি হবে না? অসীম হবে না, এবং 1/x এর ভ্যালুও জীবনে জিরো হবে না। লিমিটিং ভ্যালু অর্থাৎ এক্স এর মান ইনফিনিটির দিকে আগাইতেছে, এতে করে 1/x এর মান জিরোর দিকে আগাইতেছে, ঠিক আছে? তার মানে এইটার অ্যান্সার কি হবে? জিরো। অর্থাৎ 1/x এর জায়গায় যদি ইনফিনিটি নাও, তাহলে 1/ইনফিনিটির লিমিটিং ভ্যালু কত? লিমিটিং ভ্যালু, মান না, লিমিটিং ভ্যালুটা কত? জিরো, ঠিক আছে? এখন এখানে কথা আছে, আমার শুধু 1/x না, আমার যদি 1/x এর পাওয়ার যে কোনো কিছু থাকে, x এর পাওয়ার 1 না থেকে, মানে শুধু x না থেকে x² যদি থাকে, x³ যদি থাকে, x এর পাওয়ার 4 যদি থাকে, তাও আমার এটা জিরোই হবে। অর্থাৎ 1/ইনফিনিটি সবসময় জিরো হবে। x এর পাওয়ার x² নাও, x যদি ইনফিনিটির দিকে যায়, x² তো ইনফিনিটির দিকেই যাবে,
তাই না? ইনফিনিটির স্কোয়ার, ওটা তো ইনফিনিটি থাকতেছে। তার মানে আমি 1 বাই যদি এক্স এর পাওয়ার এন নেই তখন এটা 0 হবে। শুধু 1 না, আমি যে কোনো সংখ্যা সামথিং, সামথিং বলতে কিন্তু আমরা সংখ্যা বুঝাইতেছি। সামথিং বলতে এখানে তুমি একটা গরু ছেড়ে মারলে কিন্তু হবে না। সামথিং বাই এক্স এর পাওয়ার এন, অর্থাৎ উপরে যে কোনো সংখ্যা। এখন বলতে পারো ভাই যে কোনো সংখ্যা যদি আমি অনেক বেশি নেই তাহলে ওটারে তো ভাগ করলে 0 নাও আসতে পারে। চিন্তা করো তুমি বেশি সংখ্যা কত নিবা, 10 কোটি, 20 কোটি। ইনফিনিটির সামনে অ্যাকচুয়ালি ওটা কিছুই না, কারণ ইনফিনিটি এত বড় যে ওটা আমরা ফ্যাদম করতেই পারি না, ওটা বুঝাই যায় না যে কি পরিমাণ বিশাল। তো যেই সংখ্যাই নাও না কেন ওইটা বাই ইনফিনিটি, অর্থাৎ ওইটারে ইনফিনিটি দ্বারা যখন ভাগ করতেছি তখন লিমিটিং ভ্যালুটা কত আসতেছে, 0ই আসতেছে। ঠিক আছে? অর্থাৎ সামথিং বাই ইনফিনিটি সমান কত আসতেছে, 0। তার মানে এই ম্যাথগুলোতে, ইনফিনিটির ম্যাথগুলোতে, ইনফিনিটি লিমিটের ম্যাথ এ আমরা সামথিং বাই এক্স এর পাওয়ার এন এই ফরম্যাট আনার চেষ্টা করব, তখনই ম্যাথ মিলবে, তখনই লিমিট বসানো যাবে। এই বাদে ইনফিনিটি লিমিট কিন্তু বসানো যায় না। আনার চেষ্টা করব এবং শুধু তখনই লিমিট বসানো যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে গেল ইনফিনিটি লিমিটের কাহিনী। এখন আমরা ম্যাথে আসি। তো 1 + 1/x তার পাওয়ার কত, x। এখন বলা হয়েছে যে এইটার লিমিটিং ভ্যালুটা কত আসবে। তাহলে আমরা যে কাজটা করব, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + x এর পাওয়ার n, এখানে n এর কাজটা কি করতেছে, এখানে n এর কাজটা করতেছে হলো x। ঠিক আছে? তাহলে 1 প্লাস, সূত্র কি, nx, 1 + n হইল x, আর এই হলো x এর জায়গায় 1/x, প্লাস n ইন্টু n - 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার, x এর জায়গায় কিন্তু 1/x, প্লাস n ইন্টু n - 1 n - 2/3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে x কিউব। ঠিক আছে? দেন এইভাবে আগাইতে থাকবে। বুঝা গেছে? ক্লিয়ার? 1 + nx, n ইন্টু n - 1/2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার। n এর কাজ x করতেছে আর x এর কাজ কে করতেছে, 1/x। এখন দেখো x এবং x কাটা, তাহলে কি থাকে, তাহলে থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস কাটাকাটি করলে 1, এখানে দেখো x ইন্টু কত, x - 1। তো আমরা যে কাজটা করবো, এদিকে আগে ভিতর থেকে x - 1 আসছে না, দেখো ইনফিনিটি লিমিটের ম্যাথগুলো আমাদের টার্গেট হলো ভগ্নাংশই, সামথিং বাই এক্স, সামথিং বাই এক্স এর পাওয়ার n নিয়ে আসা, সামথিং বাই এক্স নিয়ে আসা, যেন লিমিটটা বসাইতে পারি তখন সামথিং বাই ইনফিনিটি কত চলে আসবে, 0। তো আমরা যে কাজটা করব, এখানে ভিতর থেকে x কমন নিবা, বাইরে একটা x আছে, এই ভিতরে থেকে একটা x কমন নিবা, তাহলে থাকবে 1 - 1/x। কেন ভাই এরকম কেন থাকবে, বুঝো এদিকে। যখন তুমি কমন নিতেছো x - 1 থেকে, যখন তুমি কমন নিতেছো, x কমন নিলা, x কমন নিলে ফার্স্টে তো আমার 1 থাকে, অ্যান্ড কমন নেওয়া মানে হলো অ্যাকচুয়ালি ভাগ দেয়া। তুমি যখন লিখতেছিলা 7x - 7 অ্যান্ড 7 কমন নিছো মানে কি, ভিতরে 7 দ্বারা কি করছো, ভাগ করছো। তাহলে এখানে ভিতরে আমরা প্রথমটারে x দ্বারা ভাগ করছি, x/x 1 হয়ে গেছে, পরেরটারে x দ্বারা ভাগ করব, 1/x চলে আসবে। তাহলে সিমিলারলি x কমন নিলে 1 - 1/x, নিচে হলো 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 1 কত, x স্কোয়ার, স্কোয়ারটা করে দিলে। তারপরে দেখো x আছে উপরে, x - 1, এখান থেকে x কমন নিবা, আসবে 1 - 1/x, x - 2 থেকে x কমন নিবা, আসবে 1 - কত, 2/x, আর নিচে হলো 3 ফ্যাক্টোরিয়াল
ইন্টু 1/x এর কিউব করলে কত, এক্স কিউব। ঠিক আছে, এখন দেখো x ইন্টু এক্স কত, এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার কাটা। এখন দেখো এই এক্স এক্স আর এখানে আরেকটা এক্স, কত এক্স কিউব, আর নিচের এক্স কিউব কাটা। ঠিক আছে, ভালো কথা। তাহলে কি থাকে দেখো তো, পরের পেজে যদি চলে যাই আমরা, পরের পেজে যদি চলে যাই তাহলে আসে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1 প্লাস দেখো এখানে কি থাকে 1 - 1/x বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 + 1 + 1 - 1/x বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো 1 - 1/x 1 - 2/x, 1 - 1/x 1 - 2/x, তার নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? 1 - 1/x 1 - 2/x 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপর ডট ডট ডট। এখন লিমিট বসা দাও, লিমিট বসা দাও। দেখো ভগ্নাংশ চলে আসছে, কিন্তু সামথিং বাই এক্স কিন্তু চলে আসছে। প্রথমটায় দেখো 1 1 প্লাস এখানে দেখো 1 - 1/x, এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও মনে মনে, সামথিং বাই ইনফিনিটি লিমিটিং ভ্যালু 0, তো এখানে উপরে থাকে শুধুমাত্র 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 1 - 0 তো 1ই থাকবে। এখানে দেখো লিমিট যদি বসাই 1 - 1/ইনফিনিটি কত 0, আবার 1 - 2/ইনফিনিটি কত 0, তাই না? সামথিং বাই ইনফিনিটি তো লিমিটিং ভ্যালু 0 আসবে, তার মানে প্রথমটা 1 সেকেন্ডটা 1, গুণফল থাকতেছে কত 1, 1/3 ফ্যাক্টোরিয়াল। এন্ড দেখো এই প্রথম 1 থাকলো, পরের 1 রে বলতে পারি 1/1 ফ্যাক্টোরিয়াল, পরেরটারে বলা যায় 1/2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটারে বলা যায় 1/3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এন্ড এইটা কি আমার e টু দি পাওয়ার 1 এর ধারা না? তার মানে এখান থেকে কি আসতেছে ই, তার মানে e টু দি পাওয়ার 1 এর ধারা এখান থেকে প্রমাণিত হয়ে গেল ই। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা সূত্র প্রমাণ করলাম কয়টা, 6টা, তাই তো? 7-এ আসবো আমরা। সাথে নাম্বার 7, লিমিট x টেন্ডস টু a, x এর পাওয়ার n মাইনাস a এর পাওয়ার n, নিচে x মাইনাস a। এখন এইখানে একটু নোটিস করো, x টেন্ডস টু আগের ম্যাথগুলোতে আমরা কি পড়ছিলাম, 0 পড়ছিলাম, অ্যান্ড সর্বোচ্চ একটাতে দেখছিলাম ইনফিনিটি ছিল, বাট এখানে কিন্তু x টেন্ডস টু 0 নাই, x টেন্ডস টু ইনফিনিটিও নাই। তো এইটা আমরা যে মেথডে সলভ করি সেটার বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন, যেটা নিয়ে আমাদের টোটালি একটা ম্যাথের টাইপই আছে। আপাতত আমি জাস্ট মেথড অফ সাবস্টিটিউশনটা ইউজ করব, এইটা জাস্ট একটু বুঝো, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায়, ঠিক আছে? এক্স টেন্ডস টু যখন 0-র জায়গায় অন্য কিছু থাকে, তখন আমরা লিমিটটার একটু সাবস্টিটিউট করার চেষ্টা করি, প্রতিস্থাপন করার চেষ্টা করি, যেন লিমিটটা টেন্ডস টু 0 বানানো যায়। কিভাবে দেখো বানাবো, এক্স টেন্ডস টু যত দেয়া আছে তুমি লিখবা যে ধরি এক্স টেন্ডস টু যত দেয়া আছে, এদিক দেখো, তুমি লিখবা ধরি এক্স মাইনাস এ ইকুয়ালস টু এইচ। এক্স টেন্ডস টু যত দেয়া আছে, এক্স থেকে ওইটা বিয়োগ দিলে ইকুয়ালস টু কত ধরবা, এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কত, এ প্লাস এইচ। এটা আমার হাতে থাকলো। এক্স টেন্ডস টু যত দেয়া থাকবে, এক্স থেকে ওটা বিয়োগ দিয়ে আমরা ওইটারে কি ধরবো, এইচ ধরবো, অ্যান্ড এক্স সমান এ প্লাস এইচ লিখলাম। এখন একটা কথা বুঝো, অর্থাৎ তুমি এক্স এর জায়গায় নতুন একটা চলক নিয়ে আসতেছো কত, নতুন একটা চলক নিয়ে আসতেছো এইচ। ঠিক আছে, নতুন একটা চলক আনতেছো কত, এইচ। তার মানে লিমিটটা আগে এক্স এর ছিল, এখন কিন্তু লিমিট চেঞ্জ হবে। লিমিট আগে কত ছিল, এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ হলে এইচ টেন্ডস টু কত হবে, চিন্তা করো। এক্স টেন্ডস টু এ মানে এক্স এর মানটা কার দিকে আগাইতেছে, এর দিকে। একটু নিচে নিচে নোটিস করো, এখানে বুঝো এক্স এর মানটা যদি এর দিকে আগায়, তো মনে মনে এক্স এর জায়গায় এ বসায় দাও, এ মাইনাস এ সমান কত, এইচ। ঠিক আছে,
তার মানে এখান থেকে তো বলাই যায় h ইকুয়ালস টু 0। অবভিয়াসলি ইকুয়াল হবে না জীবনে, কথা বুঝো, x টেন্ডস টু a, মানে x এর মানটা কার দিকে যাইতেছে, a এর দিকে যাইতেছে। তাহলে এই যে প্রথমে যে লাইনটা ধরছিলা, এখানে x এর জায়গায় a বসাও মনে মনে, তাহলে h কত আসে 0। তার মানে x a এর দিকে গেলে h এর মান কার দিকে যাবে, 0 এর দিকে যাবে। এই পার্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, দরকার হলে একটু রিওয়াইন্ড করে আবার দেখো, আমি আবারও বলে দিতেছি। x টেন্ডস টু যত দেয়া থাকবে x মাইনাস ওইটা ইকুয়ালস টু h ধরবো, ওইখান থেকে x এর মান বের করব, করলাম। করার পর লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু নতুন চলক নিয়ে আসছো। x টেন্ডস টু a ছিল, তাহলে h টেন্ডস টু কত হবে, x টেন্ডস টু a ছিল, a এর মানটা বসাবা, বসাইলে দেখবা h টেন্ডস টু কত আসে, ঠিক আছে। এখন দেখো আমরা চেঞ্জ করে দিব পুরো জিনিসটা, লিমিটটাই চেঞ্জ হয়ে যাবে, h টেন্ডস টু 0। এখানে দেখো x এর পাওয়ার n, x এর জায়গায় বসায় দিব a প্লাস h এর পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে x মাইনাস a হলো h, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসি, এখন দেখো h টেন্ডস টু 0 আছে, ইজিলি ম্যাথ করা যাবে। এবার আমরা যে কাজটা করব, লিমিট h টেন্ডস টু 0, a প্লাস h এর পাওয়ার n, এটারে দ্বিপদী বিস্তৃতি ভেঙে দিই, ঠিক আছে। দ্বিপদী ভাঙার নিয়ম কি ছিল, যদি a প্লাস x এর পাওয়ার n থাকে, তখন আমরা কিভাবে করছিলাম মনে আছে? ওয়েল, দ্বিপদী বিস্তৃতি দুইটা যেটা দেখাইছিলাম, ধরো 1 এরটাই করতে পারবো এদিকে, কিভাবে একটু নোটিস করো, a প্লাস h এর পাওয়ার n, এখানে একটা a কমন নিবা, a কমন নিলে থাকে 1 প্লাস h বাই a, ঠিক আছে। আমি এই পাওয়ার n এর ভিতরেই কি করছি, a কমন নিছে, তাহলে a 1 থাকে এদিকে, আর এখানে h বাই a। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যে কাজটা করব, এই যে পাওয়ারের যে ব্যাপারটা, এটা কিন্তু দুইটার উপরেই যাবে, এর উপরেও যাবে a টু দি পাওয়ার n, আর এই 1 প্লাস h বাই a এটার উপরেও যাবে, মাইনাস হইল a টু দি পাওয়ার n, নিচে হইল h, ঠিক আছে। এখন দেখো, আমরা উপরে চাইলে কিন্তু a টু দি পাওয়ার n কমন নিতে পারি, a টু দি পাওয়ার n কি করতে পারি, কমন নিতে পারি। কমন নিলে থাকে 1 প্লাস h বাই a তার পাওয়ার n মাইনাস 1, নিচে হইল h, ঠিক আছে। 1 প্লাস h বাই a তার পাওয়ার n মাইনাস 1। এখন দেখো a টু দি পাওয়ার n কিন্তু ধ্রুবক, কারণ কি এখানে লিমিটটা কার, লিমিট কিন্তু h এর, লিমিট যেহেতু h এর, h বাদে যেহেতু সে আছে a টু দি পাওয়ার n, ওর মধ্যে কি h আছে, নাই, তার মানে সে ধ্রুবক, সে বাইরে চলে আসবে, সরি a টু দি পাওয়ার n বাইরে চলে আসবে। এখন বুঝো, তাহলে কি থাকে, লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস h বাই a তার পাওয়ার n মাইনাস 1, তার নিচে h, ঠিক আছে, ক্লিয়ার। এখন যে কাজটা করব, দ্বিপদী বিস্তৃতি ভেঙে দিব, 1 প্লাস h বাই a তার পাওয়ার কত, n, দ্বিপদী বিস্তৃতি ভেঙে দিব। দেখো বাইরে a টু দি পাওয়ার n থাকলো, ভিতরে দেখো লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস কত ছিল, h বাই a। এখন বুঝো, এই যে h বাই a, সেটা কিন্তু আমার x এর কাজ করতেছে, 1 প্লাস x এর পাওয়ার n, সূত্র কি, 1 প্লাস nx, n এর জায়গায় n আছে, x এর জায়গায় কত, h বাই a, প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হলো x স্কোয়ার, x এর জায়গায় হলো h বাই a, এটার হোল স্কোয়ার, প্লাস ডট ডট ডট, আর ওখানে কত ছিল, লাস্টে মাইনাস 1 ছিল, ঠিক আছে। আর নিচে কত ছিল, h ছিল। এখন দেখো 1 আর 1 কাটা যায়, এখন আমরা উপরে h কমন নিব, যেন নিচের h এর সাথে কেটে দিতে পারি। উপরে আমরা কি করলাম, h কমন নিলাম, h যখন কমন নিবা থাকবে n ইন্টু 1 বাই a, মানে n বাই a, মাইনাস, সরি মাইনাস না, প্লাস n ইন্টু n মাইনাস 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আচ্ছা এখানে এইচটা একটু ভালো মতো লিখি, আচ্ছা ইন্টু
দেখো এইচ বাই এ হোল স্কোয়ার ছিল, এখান থেকে একটা এইচ কমন নিছো, এইচ এর স্কোয়ার ছিল, একটা এইচ কিন্তু থেকে যাবে, নিচে থাকবে এ স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? দেখো বোঝা গেছে কিনা। আর নিচে ছিল এইচ, বোঝা গেছে? উপরে যে আমরা যখন এইচ কমন নিছি, এখানে একটা এইচ থাকবে, নিচে স্কোয়ার থাকবে, ভালো কথা। উপরে নিচে এইচ কেটে দিলাম, এখন লিমিট বসানোর সময় চলে আসছে। দেখো এ টু দি পাওয়ার এন ইন্টু লিমিট বসাও। লিমিট বসাইলে দেখো এন বাই এ, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে এইচ নাই, আমরা এইচ এর জায়গায় জিরো বসাইতেছি। পরেরটা হয়ে যাবে জিরো, কারণ দেখো এই পুরাটার মধ্যে এইচ উপরে গুণাকারে আছে, তো যাই থাকুক না কেন এইচ এর জায়গায় জিরো বসলে সামথিং ইন্টু জিরো, ওটা জিরোই হবে। আর বাদ বাকি সবগুলোও কিন্তু আমার জিরো হবে, কারণ এটাই এইচ আছে, তারপরের রাশিতে কিন্তু আমার অবশ্যই এইচ এর স্কোয়ার থাকবে, তারপর এটা এইচ এর কিউব থাকবে, তো ওগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে থাকে কি আমার? থাকে হলো শুধুমাত্র এন বাই এ, তার মানে থাকে এ টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এ। এখন এখানে দেখো এ মানে এর পাওয়ার ওয়ান, তো এ টু দি পাওয়ার এন, তার নিচে কত আমার এ টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার কত এন, তার নিচে কত এ টু দি পাওয়ার ওয়ান। এখন বুঝো ভাগ আকারে আছে, তো একটু ভালো মতো লিখে দিই, এ টু দি পাওয়ার এন, তার নিচে এ টু দি পাওয়ার ওয়ান, তার সাথে এন রাখলাম। তো ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন, তার মানে সাজায় লেখা যায় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই হলো আমার ডেরিভেশন। বুঝা গেছে? ক্লিয়ার? এখন নেক্সট যে ডেরিভেশন, অর্থাৎ 8, 9, 10, 11, ওই এক্স বাই সাইন এক্স, ওইগুলা কই? 8, 9, 10, 11 করার জন্য আমার স্যান্ডউইচ থিওরাম লাগবে, তো আমরা এই আগে স্যান্ডউইচ থিওরাম পড়বো, দেন ওইগুলার প্রুফে যাব। ঠিক আছে, আমরা ফার্স্টে এখন পড়বো হলো স্যান্ডউইচ থিওরাম। আচ্ছা, তাহলে আমরা আবার ব্যাক আসি। স্যান্ডউইচ থিওরাম, ঠিক আছে, যেটা পড়াবো বলছিলাম, লিখো স্যান্ডউইচ থিওরাম। দেখি স্যান্ডউইচ থিওরাম। আচ্ছা দেখো, যদি এফ অফ এক্স, জি অফ এক্স ও এইচ অফ এক্স, এক্সের তিনটি ফাংশন হয় এবং এবং এফ অফ এক্সটা হইল জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মাঝে পড়তেছে। এফ অফ এক্স, জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মাঝে কি কি শর্ত বুঝো? এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স, তিনটা হলো এক্স এর তিনটা ফাংশন, এবং জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মাঝে হলো আমার মেইন ফাংশনটা, অর্থাৎ এফ অফ এক্সটা পড়তেছে। এত হয়, তবে দেখো, তবে লিমিট x tends to a, g of x equals to l, এবং লিমিট x tends to a, h of x এটা equals to l, এত এর জন্য, এত এর জন্য এত এর জন্য লিমিট x tends to a, f of x সমান l হবে। দেখো আমি একদম সিম্পল ভাষায় কিছু জিনিসপত্র বলতেছি, বুঝো। আমার কাছে তিনটা ফাংশন আছে, জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স, ঠিক আছে। এখন এই তিনটা ফাংশন, এটা এই তিনটা হলো এক্স এর তিনটা ফাংশন,
জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স, ওরা যে কোনো কিছু হতে পারে, এক্স সাইন এক্স, এক্স স্কোয়ার লন এক্স, যে কোনো কিছু। এবং এফ অফ এক্স ফাংশনটা হলো এইচ অফ এক্স এবং জি অফ এক্স এর মাঝে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, মাঝে যেহেতু হইতেছে, এটা গ্রেটার ইকুয়ালও হইতে পারে, শুধু গ্রেটার দিয়েও হইতে পারে। ঠিক আছে, হয়। তবে 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 লিখছি কিভাবে, এটা ঠিকঠাক একটু লিখি। তবে লিমিট এক্স টেন্স টু এ, জি অফ এক্স ইকুয়ালস টু এল, জি অফ এক্স ইকুয়ালস টু এল, এবং লিমিট এক্স টেন্স টু এ, এইচ অফ এক্স ইকুয়ালস টু এল এর জন্য এইটাও এল হবে। সোজা কথা, ঠান্ডা মাথায় বুঝি। এফ অফ এক্স ফাংশনটা হলো জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মাঝে। ঠিক আছে, এখন একটা নির্দিষ্ট লিমিটের জন্য, লিমিটটা আমরা নিছি এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এর জায়গায় 0, 2, 3, 4 যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ এফ অফ এক্স যাদের মাঝে পড়ছে, আমি তাদের উপর একটা লিমিট অ্যাপ্লাই করছি এক্স টেন্স টু এ, করার পর আমি দুইটার লিমিটিং ভ্যালুই কত পাইছি? এল পাইছি। আমি দুইটার লিমিটিং ভ্যালু কত পাইছি? সেম পাইছি। দুইটাই পাইছি ধরো এল, দুইটাই পাইছি 5, দুইটাই পাইছি 10। অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটা যাদের মাঝে আছে, আমি একটা নির্দিষ্ট লিমিট অ্যাপ্লাই করছি, ধরো এক্স টেন্স টু এ। অ্যাপ্লাই করার পর দুইটার ক্ষেত্রে আমি দেখছি লিমিটিং ভ্যালু সেম আসছে। যদি এরকম আসে, তখন স্যান্ডউইচের মতো একদম মাঝেরটার ক্ষেত্রেও আমি যদি সেম লিমিট অ্যাপ্লাই করি, তাহলে লিমিটিং ভ্যালু কত আসবে? হুবহু সেম আসবে। বুঝা গেছে কথা? এফ অফ এক্স যার যার মাঝে আছে, তাদের উপর একটা নির্দিষ্ট লিমিট, সেম লিমিট অ্যাপ্লাই করার ফলে অ্যান্সার যদি সেম আসে, তাহলে এই মাঝের যে এফ অফ এক্স, তার উপর সেম লিমিট অ্যাপ্লাই করলে আমার অ্যান্সারটা একদম কি আসবে? হুবহু সেম আসবে। বুঝা গেছে কথা? দেখো তো, না বুঝলে আরেকবার রিওয়াইন্ড করো। কি বললাম? যে আমার বুঝো, এফ অফ এক্স ফাংশনটা জি অফ এক্স, এইচ অফ এক্স এর মাঝে আছে, এবং জি অফ এক্স, এইচ অফ এক্স এর উপর একটা লিমিট অ্যাপ্লাই করছি, সেম লিমিট অ্যাপ্লাই করছি এক্স টেন্স টু এ, এতে করে এদের মান এল আসছে। তাহলে এফ অফ এক্স এর উপর সেম লিমিট অ্যাপ্লাই করলে আমার অ্যান্সার কি আসবে? এল আসবে। আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, এক্সাম্পল হলো আমারে বলছে লিমিট x tends to infinity sin x by x equals to কত? লিমিট x tends to infinity sin x by x equals to কত? ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন একটু কথা বুঝি। এটার মান চাইছে। এখন এটার কোনো আমার আপাতত সূত্র নেই, এটা স্যান্ডউইচ থিওরেম দিয়ে করা লাগবে। এখন স্যান্ডউইচ থিওরেম দিয়ে এটা আমি কিভাবে করব? দেখো, আমরা ফার্স্টে একটা কথা লিখতে পারি যে আমরা জানি, লিখব, আমরা জানি সাইন এক্স এর ভ্যালু সর্বদা +1 থেকে -1 এর মধ্যে থাকে। এটা তো আমরা জানি, তাই না? সাইন এক্স এর ভ্যালু সর্বদা +1 থেকে রেকর্ড হইতেছে -1 এর মধ্যে থাকে। ঠিক আছে, হ্যাঁ হইতেছে। আচ্ছা, ভালো কথা। এখন একটু নোটিস করো, আমার কার লিমিটিং ভ্যালু লাগবে? সাইন এক্স বাই এক্স। তো একটা কাজ করে, ওইটার মতো যদি আমি বানাইতে চাই, তাহলে আমার এক্স দ্বারা ভাগ করতে হবে, তাই না? তো তিনটারে অবভিয়াসলি করব, তার মানে প্রথমটারেও ভাগ করো, -1/x, তারপরে হলো sin x বাই এক্স, তারপরে হলো 1/x। আচ্ছা, ভালো কথা। এখন দেখো, sin x বাই এক্স স্যান্ডউইচ থিওরেমের সাথে মিলাও। sin x বাই এক্স এই ফাংশনটা 1/x এবং -1/x এর মাঝে আছে কিনা? স্যান্ডউইচ থিওরেমের সাথে মিলতেছে যে একটা ফাংশন g of x, h of x এর মাঝে পড়তেছে। ভালো কথা। এখন আমি মাঝে যেহেতু পড়ছে, এই দুই সাইডের যারা আছে -1/x, 1/x, এদের ক্ষেত্রে আমরা সেম লিমিটটা অ্যাপ্লাই করব, x টেন্ডস টু ইনফিনিটি। আমরা কি করব বুঝো? আমরা x টেন্ডস টু ইনফিনিটি এই আগে পরে যারা আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। দেখো, অ্যাপ্লাই করলাম -1/x। দেখো, x এর জায়গায় যদি ইনফিনিটি দাও, সামথিং বাই ইনফিনিটি কত? 0। তো সামনে মাইনাস থাকুক না থাকুক ম্যাটার তো করতেছে না। এরপর এবং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, একদম উপরেরটা মানে 1/x, বাস রাইটেরটা, তার উপর যদি অ্যাপ্লাই করি, x এর জায়গায় ইনফিনিটি বসাও, সামথিং বাই ইনফিনিটি কত আসতেছে? 0।
অর্থাৎ আমি x টেন্স টু ইনফিনিটি যদি এই -1/x এর ক্ষেত্রে দিই তাও আমার 0 আসে, 1/x এর ক্ষেত্রে দিলে তাও 0 আসে। তার মানে মাঝেরটার ক্ষেত্রেও যদি আমি অ্যাপ্লাই করি সেম লিমিট, আমি যদি মাঝেরটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি তখন আমি বলতে পারবো যে স্যান্ডউইচ থিওরেম অনুসারে আমরা লিখব স্যান্ডউইচ থিওরেম অনুসারে আমরা যদি মাঝেরটারেও সেম লিমিট অ্যাপ্লাই করি, ঠিক আছে, মাঝেরটারেও আমি যদি কি করি সেম লিমিট অ্যাপ্লাই করি তখন আমার কত আসবে 0 আসবে। অর্থাৎ দুই সাইডের দুইটায় সেম লিমিট অ্যাপ্লাই করলে অ্যান্সার সেম আসলো, যেহেতু আসলো মাঝেরটাতেও আমি অ্যাপ্লাই করব অ্যান্ড অ্যান্সার সেমই আসবে। বোঝা গেছে কথা? এই গেল আমার স্যান্ডউইচ থিওরেমের অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন আমার কথা হলো আমার স্যান্ডউইচ থিওরেম এখানে লাগবে কোন জায়গায়? আমাদের লাস্ট যে প্রুফ ছিল না 8, 9, 10, 11, 8 থেকে 11 কি করছিলাম? 8 থেকে 11-তে লিমিট x টেন্স টু 0 x বাই সাইন এক্স, অথবা কি ছিল সাইন এক্স বাই এক্স, অথবা চিহ্নটা পরে দিতেছি, অথবা ছিল x বাই টেন এক্স, অথবা ছিল টেন এক্স বাই এক্স। এই সবগুলোর ভ্যালুই কত আসতেছিল? 1 আসতেছিল। ঠিক আছে, এই সবগুলোর ভ্যালুই কত আসতেছিল? 1 আসতেছিল। আচ্ছা, আমরা এটাই প্রুফ করব। দেখি, আমরা হইলো এইটা প্রুফ করতেছি। ঠিক আছে, এখন এইটা প্রুফ করার মেথডটা একটু ডিফারেন্ট, অ্যান্ড এটা আমি যদি বলি বাকি যে আমাদের 7টা প্রুফ ছিল সেগুলো পরীক্ষায় আসার চান্সেস অনেক, ওগুলো পরীক্ষায় আসতেই পারে, ইজিলি আসতে পারে। এই 8 থেকে 11-র যে প্রুফটা, একটাই প্রুফ, সেটা আসার চান্সেস একটু কম। আচ্ছা, তো দেখো এটার প্রমাণটা শেষ করি। দেখো, মেইনলি এটার প্রমাণের জন্য ফার্স্টে যে কাজটা লাগবে, আমরা একটা হলো একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, কি বললাম? আমরা একটা বৃত্ত আঁকতেছি এবং এটা হলো একটা একক ব্যাসার্ধের বৃত্ত। একক ব্যাসার্ধের বৃত্ত মানে এটার ব্যাসার্ধের মান হলো 1। বুঝা গেছে? এটার ব্যাসার্ধের মান হলো 1। ঠিক আছে, তো এই হলো বৃত্ত যার কেন্দ্র হলো ও। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, বুঝো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, ঠান্ডা মাথায় একটু বুঝো, আমরা একটা চাপ নিব। চাপটা হবে এদিকে, চাপটা হবে হলো এ বি চাপ, এ মোটামুটি বি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা একটা চাপ নিলাম, সেটা হলো এ বি। ঠিক আছে, এই হলো এ বি চাপ। এখন কথা বুঝো, এ বি চাপ আমরা নিয়েছি, ভালো কথা। এরপরে কি করব? এরপরে হলো এ বি চাপের, বুঝো, এ বি চাপের এ এবং বি বিন্দুতে দুইটা স্পর্শক আঁকবা। এ বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো, ঠিক আছে। সিমিলারলি বি বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো। স্পর্শক দুইটা একটা বিন্দুতে ছেদ করলো, সেটার আমরা ধরো কি বলতে পারি, সেটারে ধরো ডি বলতেছি। ঠিক আছে, এদূর বুঝতে পারছি? আমরা একটা চাপ নিছি এবি চাপ, এবি চাপের ক্ষেত্রে আমরা এ বিন্দুতে এবং বি বিন্দুতে আমরা কি করছি, দুইটা স্পর্শক আঁকছি, ডি বিন্দুতে ছেদ করছে। এরপর হলো আমরা এবি রেখাটা কানেক্ট করছি, এবি মানে এ থেকে বি বিন্দু অবধি কানেক্ট করছি, এটা আমার একটা জ্যা আসছে। ঠিক আছে, এটা আমার কি আসছে? একটা জ্যা আসছে। এবং ও বিন্দু থেকে বুঝো আমরা এই ডি পর্যন্ত কানেক্ট করছি, ও থেকে আমরা ডি পর্যন্ত কানেক্ট করছি। ক্লিয়ার? আচ্ছা, অনেকগুলো ইনফরমেশনই এখানে আসবে, অনেকগুলো জিনিসপত্রই আসবে, অ্যান্ড মাঝে মাঝে অ্যাট দিস পয়েন্ট মনে হবে যে সেন্স মেক করতেছে না, আসতেছি আমি সব কিছুতেই। এদিকে দেখো, আবারও বলতেছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্তে আমার একটা চাপ নিছি এ বি, তো এ এবং বি বিন্দুতে স্পর্শক আঁকছি যেটা ডি বিন্দুতে ছেদ করছে। এখন এ বি জ্যাটা আমরা নিছি এবং ও থেকে ডি অবধি কানেক্ট করছি, ভালো কথা। এবং আরেকটু হিসাবের সুবিধার জন্য এই ব্যাসার্ধটা দিয়ে দিই, ও থেকে এ অবধি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা, এই হলো ব্যাসার্ধ ও থেকে এ। আচ্ছা, আর এই এ বি যেটা, এই দেখো যে বিন্দুতে ছেদ করলো সেটার আমি ধরো সি বলতে চাইতেছি।
এবং এবি যেটারে দেখো এই ওডি রেখাটা যেই পয়েন্টে ছেদ করলো বা কাটলো সেটার আমি পি বলতে চাইতেছি। ঠিক আছে, এই হলো আমার ওভারঅল ইনফরমেশন। এখন এখানে কিছু জিনিসপত্র আসবে, যেমন প্রথমত একক একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার মানে ওএ ইকুয়ালস টু কত, 1। আচ্ছা, ভালো কথা, ওএ সমান হলো 1। এই বাদে দেখো, এই বাদে এখানে আরো কিছু ইনফরমেশন বলা যাবে, সেটা হলো এডি এবং বিডি এই দুইটা সমান হবে। এডি এবং বিডি এই দুইটা স্পর্শক কি হবে, সমান হবে। দেখো ডি বিন্দু তো বহিস্থ একটা বিন্দু, তো দেখে মনে হইতেছে না যে বহিস্থ বিন্দু থেকে আমরা দুইটা স্পর্শক আঁকছি, একটা হলো এডি আর একটা বিডি, ঠিক আছে। এবং ত্রিভুজের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমি যদি স্পর্শক আঁকি, দুইটা স্পর্শক আঁকা যায় এবং তারা পরস্পর কি হয়, সমান হয়। তো এই হিসাবে এডি ইকুয়ালস টু বিডি। আচ্ছা, ভালো কথা, এডি ইকুয়ালস টু বিডি। এখন এদিকে দেখো, এই যে সি বিন্দুটা হইলো একদম এবি এর মাঝে পড়ছে, ঠিক আছে। সি বিন্দুটা কই পড়ছে, একদম এবি এর কই পড়ছে, মাঝে পড়ছে। এখন ওটা কিভাবে আমি বুঝলাম যে মাঝে পড়ছে, দেখো সিম্পল কিছু জিনিস বলি, একটু এদিকে দেখো, এই যে দুইটা ত্রিভুজ আছে না, এ ও ডি, আর এদিকে নিচে আর একটা হইতে পারতো বি ও ডি, ঠিক আছে, হইতে পারতো। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমার এই ওপি না তো ওডি, ও থেকে ডি অব্দি এই বাহুটা কমন আছে, এই বাহুটা তাদের মধ্যে কমন আছে। আচ্ছা, দেন এডি এবং এদিকে বিডি, এই দুইটা বাহু সমান, কারণ বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকছে অবভিয়াসলি। এবং এবং আমি যে এখানে ত্রিভুজটা গঠন করছি, দেখো এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। কেন সমান হবে, কারণ দুইটাই 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের স্পর্শ বিন্দুতে আমি যে ব্যাসার্ধ নিছি সেটা স্পর্শকের উপর লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা এবং এখানে তো ত্রিভুজ কমপ্লিট করিনি, এই অ্যাঙ্গেলটা সমান হবে। তার মানে দুইটা কোণ একটা বাহু সমান, দুইটা উল্টা বলছি না, সরি, দুইটা বাহু এবং একটা কোণ সমান, সরি একটু উল্টা বলছিলাম, দুইটা বাহু এবং একটা কোণ সমান, তার মানে এরা সর্বসম। ওই জিনিসটা বলা লাগবে না এদিকে যদিও, তার মানে এরা সর্বসম, ঠিক আছে। তো সর্বসম দেখে তিন বাহু সমান হবে, তিন কোণও সমান হবে, ওই হিসাবে আমরা বলতেছি যে এখান থেকে এসি এবং বিসি সমান হবে, এসি এবং বিসি কি হবে, সমান হবে। এসি বিসি সমান হইলে এই এবি যে চাপটা সেটাও সমান দুই অংশে ভাগ হয়ে যাবে, একটা হলো এপি আর একটা হলো বিপি। তার মানে আমি বলতে চাইতেছি চাপ এপি ইকুয়ালস টু চাপ বিপি। দেখো এইটুক বুঝতে পারছি কিনা, দরকার হলে আরেকটু রিওয়াইন্ডে যাও, রিওয়াইন্ডে যায় দেখো, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা ধরে নিব যে ধরি এই যে এ ও ডি, এই যে অ্যাঙ্গেলটা, এইটা হলো এক্স রেডিয়ান, ঠিক আছে। কোণ এ ও ডি, এটার আমি ধরতেছি এক্স রেডিয়ান, ঠিক আছে, এক্স রেডিয়ান। মার্কার এটা ভালো লাগে না। কোণ এ ও ডি এটা ইকুয়ালস টু হলো এক্স রেডিয়ান। আচ্ছা, গেল। এখন দেখো আমরা যে কাজটা করব, এই ইনফরমেশনগুলো হাতে আসলো, এখন আমরা এখানে একটা জিনিস লিখব। দেখো জিনিসটা লেখা যায় কিনা, আমি তো এখানে লিখব যে আমার এই যে দৈর্ঘ্য আছে এবি, এবি জ্যায়ের দৈর্ঘ্য, এবি জ্যা থেকে আমার এবি চাপটা কিন্তু বড়। দেখো এটা কিন্তু অবভিয়াসলি স্বীকার করাই যায়, এবি দৈর্ঘ্যটা থেকে এবি যে চাপটা আছে, এই যে চাপটা আছে সেই চাপটা অবশ্যই কি হবে, বড় হবে। আবার ওই চাপ থেকে এডি এবং বিডি এর যোগফল অবশ্যই বড় হবে। এটাতে আমার লাভ কি ওটা আমি আসতেছি, বাট অবভিয়াসলি বড় তো হবে। এবি দৈর্ঘ্য থেকে এবি চাপটা বড় হবে, এবি চাপের থেকে এডি বিডির যোগফলটা বড় হবে। এখন দেখো এবি যে রেখাটা, এটারে দুই অংশে ভাগ করা যায় এসি আর বিসি। এখন এসি আর বিসি তো সমান, তার মানে এবি রে আমি বলতে পারি 2 ইন্টু এসি, বলা যায় কিনা। দেখো তো এসি আর বিসি যেহেতু সমান, তার মানে এবি রে বলতে পারি এসি এর ডাবল 2 ইন্টু এসি। আবার দেখো চাপ এপি এটা কিন্তু দুইটা অংশে ভাগ হয়েছে, ঠিক আছে। চাপ এপি কেন লিখছি, চাপ এবি হবে, সরি আবার বলতেছি,
এবি যে আমার যেটা তার থেকে এবি চাপটা বড়, এবি যে চাপটা তার থেকে এডি বিডির যোগফল বড়। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে এবি রে বলা যায় 2 ইন্টু এসি। আবার দেখো এবি যে চাপটা সেটাও দুইটা অংশে ভাগ হয়েছে, এপি এবং বিপি, এবং তারাও পরস্পর সমান। তার মানে এটারে বলা যায় 2 ইন্টু চাপ এপি এবং লেস দেন, দেখো এডি আর বিডি কিন্তু পরস্পর সমান, এডি এবং বিডি হলো পরস্পর সমান। তার মানে এই বিডি এর জায়গায় যদি এডি চিন্তা করো, তার মানে এডি প্লাস এডি, এটা আসবে 2 এডি। ঠিক আছে, 2 কাটা। আচ্ছা, 2 কাটা, ভালো কথা। তার মানে থাকে হলো এসি লেস দেন চাপ এপি লেস দেন এডি। এখন এরপরে আমরা যে কাজটা করব, আমরা যে ব্যাসার্ধ আছে না এও, ওইটা দ্বারা ভাগ করব। প্রমাণের জন্য আমরা কি করব, এও দ্বারা ভাগ করব। দেখো এসি রে ভাগ করলাম এও দ্বারা, চাপ এপি এটারে ভাগ করলাম এও দ্বারা, এবং এডি এটারও ভাগ করলাম কত দ্বারা, এ ও দ্বারা। আচ্ছা, এখন ভাগটা করে কি হয়েছে দেখো, একটু ঠান্ডা মাথায় বুঝো। এসি বাই এও, এসি বাই কত, এ ও, এসি এও। দেখো এই যে ত্রিভুজটা, একটু বোর্ডে দেখো, এই যে ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এসি কিন্তু আমার, এই তো এসি, এসি হলো লম্ব, এবং আমার যে এও সেটা হলো অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন থিটা, তাই না? তার মানে এসি বাই এও এটারে বলা যায় হলো সাইন থিটা লেস দেন চাপ এপি। এখন বুঝো, চাপ এপি, এ হলো এপি চাপ, চাপের দৈর্ঘ্য আমরা নরমালি এস বলে থাকি, এবং আমার এও হলো কি ব্যাসার্ধ না, আর, এবং এই অ্যাঙ্গেলটা যে এক্স, এটাই তো অ্যাকচুয়ালি কি থিটার কাজ করতেছে। তো আমরা জানি এস ইজ ইকুয়ালস টু আর থিটা, আমরা জানি এস ইজ ইকুয়ালস টু কত, আর থিটা। তার মানে এস বাই আর ইকুয়ালস টু থিটা বলা যায়। তো এস বাই আর ইকুয়ালস টু কত বলা যায়, থিটা বলা যায়। এখন ওই কাজটাই হবে, বুঝছো, এস বাই আর ইকুয়ালস টু থিটা বলা যায়। আচ্ছা, দেখি চাপ যে এপি আছে, বুঝছো, আমার যে এখানে চাপ এপি আছে সেটা কিন্তু আমার এস, ঠিক আছে, এবং আমার যে এও আছে, এও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তার মানে সেটা হলো আর। তার মানে এস বাই আর রে কি বলা যায়, থিটা। এখানে থিটাটা হলো এক্স, এখানে থিটাটা হলো আমার এক্স। বুঝা গেছে কথা? আমার চাপ এপি যেটা হলো এই কি চাপের দৈর্ঘ্য এস, আর এও সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ, সেটা হলো কত, আর। তার মানে এস বাই আর কত, এক্স। এখন এডি বাই এও, এটা একটু বুঝো, এডি বাই এও। এখন আমরা নিতেছি এই ত্রিভুজটা, এই দেখো এই বড় ত্রিভুজটা, এখন আমরা নিতেছি এই বড় ত্রিভুজটা। দেখো এই বড় ত্রিভুজে আমার এডি, দেখো আমরা অ্যাঙ্গেল কিন্তু এইটা, এই অ্যাঙ্গেলটা এক্স, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এডি কিন্তু আমার লম্ব। অ্যাঙ্গেল যেটা নিবা তার বিপরীত বাহুটা কি হবে, লম্ব। আচ্ছা, এডি হলো আমার লম্ব, এবং এও কিন্তু আমার ভূমি, ঠিক আছে, এডি কিন্তু আমার লম্ব, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এডি কিন্তু আমার লম্ব, আর এও কিন্তু আমার ভূমি। লম্ব বাই ভূমি, যেটার আমি বলতে পারি ট্যান থিটা। তার মানে এখান থেকে লেস দেন কি বলা যায়, ট্যান থিটা বলা যায়। এই পুরা পার্টটা দরকার হলে আরেকবার দেখো। এখন আমি প্রমাণের দিকে আগাইতে পারবো। আমার যেই ভ্যালুটা আসছে, দেখো কি আসছে, সাইন থিটা লেস দেন এক্স লেস দেন কত, থিটা। এইটা নিয়ে আমরা কাজ করব। কি আসছে, সাইন থিটা, সাইন থিটা লেস দেন এক্স লেস দেন ট্যান থিটা, ঠিক আছে। এখন এটার আমি 1 নং দিয়ে রাখি, কারণ এটা আমার পরে আবার কাজে লাগবে। আমি 4টা প্রমাণ করব কিন্তু এই জায়গা থেকে, বুঝো। একটা প্রমাণে ছিল এক্স বাই সাইন থিটা, আরেকটা ছিল সাইন থিটা বাই এক্স, একটা ছিল এক্স বাই ট্যান থিটা, আর একটা ছিল ট্যান থিটা বাই এক্স। তো প্রথমত আমি 1 নংকে সাইন থিটা দ্বারা ভাগ করব। কি করতেছি, সাইন থিটা দ্বারা ভাগ করতেছি, মানে সাইন থিটা বাই সাইন থিটা লেস দেন কত, এক্স বাই সাইন থিটা লেস দেন কত, বুঝো ট্যান থিটারে ভেঙে দিই,
tan মানে হলো sin বাই cos, এখন এটারে sin থিটা দিয়ে ভাগ করো। বুঝা গেছে? মেইনলি তো আমরা tan থিটারে sin দিয়ে ভাগ করতাম, tan এর আগে ভেঙে দিছি। এখন তার মানে থাকে কি, sin বাই sin কত 1 লেস দেন হলো x বাই sin থিটা লেস দেন হলো 1 বাই cos থিটা। তার মানে এখন কথা বুঝো, x বাই sin থিটা এটা হলো এই দুইটা ফাংশনের আন্ডারে পড়ছে, এই দুইটা ফাংশনের মাঝে পড়ছে 1 এবং 1 বাই cos থিটা। এখন আমার তো প্রমাণ করতে হবে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান 1। আচ্ছা থিটা কেন দিলাম? আরে অ্যাঙ্গেল তো x ছিল, আমি থিটা দিয়ে কাজ করতেছি। অ্যাঙ্গেল ছিল x, আমি থিটা লিখে রাখছি। খুবই দুঃখজনক ব্যাপার। sin x লেস দেন x লেস দেন tan x, এবার ঠিক আছে। সরি, এক্সট্রিমলি সরি, জাস্ট অ্যাঙ্গেলটা x ছিল, মুখে থিটা বলতেছিলাম, এখানেও থিটা লিখে ফেলছি। যাই হোক, এবার ঠিক আছে। sin x tan x, এবার ঠিক আছে। আমরা sin x দ্বারা ভাগ করতেছি, ভুলে থিটা লিখে ফেলছিলাম, সরি এক্সট্রিমলি সরি। আচ্ছা এদিকে এটা তো চেঞ্জ হয়নি, তাই না? এটাও তো আমি ভুলে থিটাই লিখছিলাম। আচ্ছা এখন দেখো 1 লেস দেন ইকুয়াল লেস দেন হলো x বাই sin x লেস দেন হলো 1 বাই cos x। এখন আমরা এখানে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করব, কারণ এই x বাই sin x কার কার মাঝে আছে 1 এবং 1 বাই cos x। ভাই গ্রেটার ইকুয়াল তো নাই, তাই না? স্যান্ডউইচ থিওরেমে তো আমরা ভাই পড়ছিলাম যে g of x গ্রেটার ইকুয়াল f of x গ্রেটার ইকুয়াল h of x। গ্রেটার ইকুয়ালই কি থাকতে হবে? না, শুধু গ্রেটার থাকলেও হবে, তখনও করা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাটার মধ্যে লিমিট অ্যাপ্লাই করব। আমরা স্যান্ডউইচ থিওরেম অনুসারে বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0, এটা যদি আমি 1 এর উপর অ্যাপ্লাই করি, আমরা পড়ছিলাম ধ্রুবকের উপর লিমিট অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জ হয় না, 1 থাকবে। এবং আমরা যদি ডান সাইডেরটা 1 বাই x এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, সরি 1 বাই cos x এর ক্ষেত্রে, x টেন্ডস টু 0 1 বাই cos x, x এর জায়গায় যদি 0 বসাও, cos 0 এর মান 1, তো 1 বাই 1 কত থাকে? 1। অর্থাৎ x টেন্ডস টু 0 আমি যদি একদম বামেরটার জন্য বসাই তাও 1, ডানেরটার জন্য বসাইলে তাও 1, তার মানে মাঝেরটার জন্য যদি বসাই লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, মাঝেরটার জন্য যদি বসাই তখন আমার অ্যান্সার কত আসে? 1ই আসবে। স্যান্ডউইচ থিওরেম আমরা যেটা বলে যে দুই সাইডের দুইটার জন্য লিমিটিং ভ্যালু যা আসছে, মাঝেরটার জন্য আমার একদম কি আসবে? সেম আসবে। একটা সূত্র আমার প্রুফ হয়ে গেল। এখন দেখো এই 1 লেস দেন ইকুয়াল sin x লেস দেন ইকুয়াল কত? 1 বাই cos x। এইটা নিয়ে আমি আবার কাজ করব, এই স্টার দেওয়া পার্টটা নিয়ে আমি আবার কাজ করব। কিভাবে দেখো, এটা ছিল 1 লেস ইকুয়ালস টু কত? x বাই sin x, x বাই sin x লেস ইকুয়ালস টু কত? 1 বাই cos x। এটার আমি উল্টায় দিব। যখন উল্টাবা 1 রে উল্টাইলে 1ই থাকবে, x বাই sin x রে উল্টাইলে আসবে sin x বাই x, 1 বাই cos x রে উল্টাইলে আসবে cos x। এখন যখন অসমতার ক্ষেত্রে, এই যে গ্রেটার দেন লেস দেন এগুলোর অসমতা বলে, অসমতার ক্ষেত্রে যখন তুমি উল্টাবা চিহ্ন উল্টে যাবে, ঠিক আছে? তো এইখান থেকে আমি যদি cos x টা প্রথমে লিখি এবং 1টা পরে লিখি, তখন এই সাইনটা আবার উল্টানো যায়। আমি ধরো তোমারে বললাম 7 8 9, 7-এর থেকে 8 বড়, 8-এর থেকে 9 বড়। এখন যদি আমি উল্টায় লিখি 9 8 7, তাহলে চিহ্নটা আমার উল্টায় দিতে হবে না, ঠিক আছে? 9-এর থেকে 8 ছোট, 8-এর থেকে 7 ছোট, তো এই হিসাবে আমরা উল্টায় দিছি। যেহেতু পুরোটা জিনিসটাকে ঘুরায় লিখছি আমরা, এই জন্য আমরা সাইনটা উল্টায় দিছি। এখন আমরা যে কাজটা করব সেম আবার আগের মতো, লিমিট x টেন্ডস টু 0 অ্যাপ্লাই করব cos x এর ক্ষেত্রে, cos 0 এর মান 1, এবং
লিমিট এক্স টেন্ডস টু 0 অ্যাপ্লাই করব 1 এর ক্ষেত্রে, ধ্রুবকের উপর করলে যা আছে তাই। তাহলে এখান থেকে বলতে পারি মাঝেরটার উপরও যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, সেম লিমিট এক্স টেন্ডস টু 0, তার মানে সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু কত? 1। বুঝা গেছে? আচ্ছা, এখন আমার এক্স বাই সাইন এক্স এর এবং সাইন এক্স বাই এক্স এই দুইটা প্রুফ হইলো। এখন ট্যান এক্স এর প্রুফটা বাকি। এটার জন্য কি করবা? ওই যে 1 নং ছিল ওটা আবার নিবা। 1 নং আমারে বলতেছিল সাইন এক্স লেস দেন এক্স লেস দেন ট্যান এক্স। এটার আমরা এখন ট্যান এক্স দ্বারা ভাগ করব। ট্যান এক্স দ্বারা মানে সাইন এক্স তার নিচে ট্যান এক্স লেস দেন x by tan x less than tan x by tan x। তাহলে sin by tan x বুঝছো? sin x by tan রে বলা যায় sin by cos, sin x by কত? cos x less than x by কত? tan x less than tan by tan হলো 1। এখন নিচের sin by cos উপরে গেলে কি উল্টাবে? cos by sin হয়ে যাবে less than x by কত? tan x less than 1। sin x কাটা, ঠিক আছে? তাহলে থাকে হলো অতএব cos x less than x by tan x less than কত? 1। এখন আমরা যে কাজটা করব, এখানে আবার স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি x টেন্ডস টু 0 একবারে বামেরটার জন্য অ্যাপ্লাই করব cos x এর জন্য। cos 0 এর মান কত? 1। এবং সিমিলারলি x টেন্ডস টু 0 আমরা অ্যাপ্লাই করব কার ক্ষেত্রে? একদম ডানের ফাংশনটা মানে 1 এর ক্ষেত্রে। 1 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরও কত? 1ই থাকবে, ধ্রুবকের উপর অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জ হয় না। তার মানে মাঝের যেটা ছিল x বাই tan x, ওর উপরও যদি আমরা সেম লিমিট অ্যাপ্লাই করি আমার অ্যান্সার কত আসবে? 1e আসবে। বুঝা গেছে? এখন আমরা যে কাজটা করব, এই যে x বাই tan x এর যে আমার রাশিটা ছিল এটার আমরা স্টার দিলাম, এটা নিয়ে আবার কাজ করব। 4টা প্রমাণ তো 3টা হয়েছে, ওই স্টার দেয়া পার্টটা নিয়ে কাজ করি আবার। স্টার দেয়া পার্টে ছিল হলো cos x x by tan x less than 1। তো এটার আমরা কি করব? উল্টে দিব। tan x by x প্রুফ করার জন্য উল্টে দিলে আসবে কি? 1 by cos, চিহ্ন উল্টে যাবে, tan x by x, আর 1 রে উল্টাইলে 1ই থাকে। আচ্ছা, এখন দেখো আমি পুরো জিনিসটা যদি ঘুরায় লিখি, অর্থাৎ 1 ফার্স্টে লিখব, তারপর লিখব tan x by x, তারপর লিখব হলো 1 by cos x। তাহলে পুরা আমার যে সাইনটা গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন লেস দেনের যে সাইনটা, অসমতার চিহ্ন টোটালি উল্টে যাবে, ঠিক আছে? এখন সেম কাজ আবার করবা, x টেন্ডস টু 0 অ্যাপ্লাই করবা, একদম বামেরটা অ্যাপ্লাই করো, 1 আছে, 1 এর উপর অ্যাপ্লাই করলে 1ই থাকবে। এবং একদম ডানে কে আছে দেখো তো? 1 বাই cos x, এটার উপর অ্যাপ্লাই করো। x এর জায়গায় যদি 0 বসাও, cos 0 এর মান 1, 1 বাই 1 কত? 1ই থাকতেছে। তার মানে বামেরটারও x টেন্ডস টু 0 এর জন্য লিমিটিং ভ্যালু 1, ডানেরটারও 1। তার মানে অতএব মাঝে যেটা আছে তার উপরও যদি আমি x টেন্ডস টু 0 অ্যাপ্লাই করি স্যান্ডউইচ থিওরেম অনুসারে, ওর লিমিটিং ভ্যালুও কত আসবে? 1 আসতে বাধ্য। এই হলো আমার স্যান্ডউইচ থিওরেমের প্রুফ, ঠিক আছে? মানে স্যান্ডউইচ থিওরেম ইউজ করে আমার টোটালি সব সূত্র, মানে লাস্টের 4টা প্রুফ হলো, আর এর আগে আমরা 7টা করছি, টোটালি আমরা 11টা সূত্র করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমাদের ইম্পর্টেন্ট কি কি ম্যাথগুলা করার ক্ষেত্রে? ম্যাথ করার ক্ষেত্রে আমার 11টা সূত্র ইম্পর্টেন্ট, আমার কিছু ধারা ছিল, 5টা ধারা লিখাইছিলাম, ওইটা ইম্পর্টেন্ট, আমার কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি ছিল, ওইটা ইম্পর্টেন্ট, অনির্ণেয় আকার পড়ছিলাম। মোটামুটি থিওরি পার্টের আলোচনা আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা ম্যাথ স্টার্ট করতেছি।